আজকে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, ডিফারেন্সিয়েশন ফার্স্ট অর্ডার আর তার পার্ট 1। ডিফারেন্সিয়েশন বুঝতে গেলে আমাদের ফাংশন একটু রিক্যাপ করতে হবে। ফাংশন আমি তোমাদের পড়িয়েছিলাম কি না, যে y ইজ ইকুয়াল টু fx, যেখানে x-টাকে আমি বলতাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y-টাকে আমি বলেছিলাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার ফাংশন মানে কি? ফাংশন মানে হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, অথবা আমার ডেফিনেশন ছিল যে ফাংশন হচ্ছে একটা মেশিন যার মধ্যে তুমি কিছু ইনপুট দেবে আর সে কিছু তোমাকে প্রসেসিং করে আউটপুট দিয়ে দেবে। এবার যে ইনপুট যে জিনিসটাকে দেবে সেইটাকেই বলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং আমরা সেটাকে ডিনোট করি এক্স দিয়ে। আর আউটপুট যেটা বেরোয় সেটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর সেটাকে ডিনোট করি ওয়াই দিয়ে। এইবার দেখো, যেটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলছি এক্স, সেটা হচ্ছে সবসময় একটা রিয়েল নাম্বার, রিয়েল ভেরিয়েবল। ঠিক আছে, এক্স হচ্ছে ইজ আ রিয়েল ভেরিয়েবল। অর্থাৎ তুমি এবার এক্স এর যে কোনো একটা রিয়েল নাম্বার তুমি অ্যাজিউম করতে পারো। ধরো তুমি বললে যে এক্স এর একটা ভ্যালু হচ্ছে 2, ভালো কথা, সেই অনুযায়ী তোমার ফাংশনটার একটা আউটপুট বেরোবে। এবার এক্স এর ভ্যালু ধরো তুমি একটু ইনক্রিজ করে দিলে, 2 এর থেকে বাড়িয়ে এক্স এর ভ্যালুটা করে দিলে 2.01, তখন ফাংশনটার ভ্যালু অন্য আরেকটা কিছু বেরোবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালু যদি আমি চেঞ্জ করি তাহলে ফাংশনটার ভ্যালু বা ওয়াই এর ভ্যালুও চেঞ্জ হয়। এবার এই যে এক্স এর যে ইনক্রিমেন্ট আর ওয়াই এর তার করেসপন্ডিং যে ইনক্রিমেন্ট, তাদের রেশিও থেকে আমাদের ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন তৈরি হয়। সেটা আমি অনেক বাদে আসব, তার আগে তোমাদের কয়েকটা জিনিস একটু ভালো করে শিখিয়ে দিচ্ছি। ফার্স্টে তোমরা একটা ক্যাপশন দাও যে ইনক্রিমেন্ট অফ এক্স, যেটা আমি একটু আগে তোমাদের এক্সাম্পল দেওয়ার সময় বললাম। এক্স এর ভ্যালু ধরো রয়েছে 2, তার করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু তুমি ধরো পাচ্ছ 4, তারপরে ধরো এক্স এর ভ্যালু তুমি ধরলে 2.01, 2 থেকে বাড়িয়ে দিলে 2.01 করে দিলে বা 2.1 করে দিলে, তাহলে ফাংশনটার ভ্যালুও চেঞ্জ হয়ে গেল। ধরো ওয়াই এর ভ্যালু সেই ক্ষেত্রে হয়ে গেল 4.23। এইবার এক্স এর যে আমি ভ্যালুটা বাড়াচ্ছি, প্রথম অবস্থায় যে ভ্যালুটা ছিল সেইটাকে আমরা বলি ইনিশিয়াল ভ্যালু অফ এক্স, আর যতটুকু বাড়াচ্ছি সেটাকে বলি ইনক্রিমেন্ট অফ এক্স, আর বাড়িয়ে এক্স এর যে ভ্যালুটা পাই সেটাকে আমরা বলি ফাইনাল ভ্যালু অফ এক্স। ঠিক আছে, তাহলে ইনক্রিমেন্ট অফ এক্স এর আন্ডারে কয়েকটা পয়েন্ট আমি লিখব। সেটা হচ্ছে যে লেট এক্স বি আ রিয়েল ভেরিয়েবল। এবার তার তুমি ভ্যালুসগুলো তুমি ধরো ইনিশিয়ালি ধরলে এক্স নট, তারপরে বাড়িয়ে ধরে লিখলে ধরো x1, তখন এক্স নটটাকে আমি বলবো বা x0 তোমরা বলতে পারো, সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, আর বাড়িয়ে যেটা আমি বলছি x1 সেটাকে বলবো ফাইনাল ভ্যালু। তাহলে লিখে দাও যে and its assumed value changes from x0 to x1। এখানে দেখো আমি একটা ইংলিশ ইউজ করেছি যে and its assumed value changes from। assumed ভ্যালু এই কারণে বলছি, সেটা হচ্ছে x হচ্ছে বেসিক্যালি একটা ভেরিয়েবল, তুমি x এর যে কোনো একটা রিয়েল নাম্বার তুমি ধরতেই পারো। এবার
যেটা দিয়ে তুমি স্টার্ট করছো, যেটা দিয়ে তুমি অঙ্কটা ধরো শুরু করছো, এক্স এর ভ্যালু 2 বা 3, সেই স্টার্টিং ভ্যালুটাকে আমি বলতে চাইছি ইনিশিয়াল ভ্যালু, আর তোমার বাড়ানোর পরে যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে আমি বলতে চাইছি ফাইনাল ভ্যালু। তো আমি এখানে অ্যাজিউম কথাটা এই কারণে ইউজ করছি কারণ এক্স যেহেতু ভেরিয়েবল, তাই তার জন্য তুমি যে কোনো ভ্যালু অ্যাজিউম করতে পারো। বোঝা গেল? তাহলে এখানে লিখে দাও যে দেন x0 is called the initial value and x1 is called the final value of the variable x। তাহলে তার ইনক্রিমেন্ট যেটা আমি ক্যাপশন দিয়ে লিখেছিলাম সেটা হবে হচ্ছে আসলে x1 মাইনাস x0, মানে ইনক্রিমেন্ট হচ্ছে বেসিক্যালি ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু। আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো একটা এক্স এর ইনিশিয়াল ভ্যালু তুমি ধরে নিলে 3, আর ওদিক থেকে ফাইনাল ভ্যালু ইজ ইকুয়াল টু ধরলে 3.01, তাহলে এক্স এর ইনক্রিমেন্ট লিখবে হচ্ছে ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 0.01। এবার এখানে তোমাদের মনে হচ্ছে যে তাহলে ইনক্রিমেন্ট সবসময় পজিটিভ, সেটা নয়। ইনিশিয়াল ভ্যালু তুমি ধরেছো 3, ফাইনাল ভ্যালু ধরে নিলে 2.99, সেই ক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্টটা নেগেটিভ এসে যাবে, কারণ 2.99 মাইনাস 3 লিখতে হবে। তার মানে কি যে ইনক্রিমেন্ট অফ এক্স সেটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। আমি সেই জিনিসগুলো তোমাদের নেক্সট পেজে লিখে দেখাচ্ছি। তাহলে আগের পেজে তোমাদের যেটা বললাম যে আমি সেকেন্ড এক্সাম্পলটা এখানে নয় লিখে দিচ্ছি, যেখানে আমি দেখাবো যে ইনক্রিমেন্টটা নেগেটিভও হতে পারে। লেখো যে ইনিশিয়াল ভ্যালু অফ এক্স সেটা 3, আর ওদিক থেকে ফাইনাল ভ্যালু ইজ ইকুয়াল টু ধরলে 2.99। তাহলে সেই ক্ষেত্রে ইনক্রিমেন্ট অফ এক্স তুমি কত পাচ্ছ দেখো, ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ মাইনাস 0.01। তাহলে দেখতে পাচ্ছ এখানে ইনক্রিমেন্টটা কিন্তু তোমাদের নেগেটিভে এসছে। তাহলে ইনক্রিমেন্ট পজিটিভ হতে পারে এবং নেগেটিভও হতে পারে। তাহলে আমি স্টেটমেন্টটা একটু ফ্রেশ করে লিখে দিচ্ছি। এখানে লিখে দাও যে দ্য ইনক্রিমেন্ট of x may be positive or negative, দুটোই হতে পারে। বোঝা গেল? আমি তোমাদের এটাকে একটা বক্স এঁকে দেখাচ্ছি। এটাকে আমি একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি যাতে তোমাদের ভালোভাবে মনে থাকে। ঠিক আছে? আরেকটা জিনিস তোমাদের বলবো, সেটা হচ্ছে যে এই যে ইনক্রিমেন্ট অফ এক্স সেটাকে আমরা ডিনোট করি স্মল এইচ দিয়ে অথবা ডেল্টা এক্স দিয়ে। এটাও তোমাদের বলা প্রয়োজন আমার, সেটা লিখে নাও যে দ্য ইনক্রিমেন্ট of the variable x is usually denoted by delta x অথবা h দিয়ে। ঠিক আছে? এগুলো হচ্ছে সিম্বল। এখানে আরেকটা কথাও বলে দিচ্ছি তোমাদের যে ডেল্টা এক্স যেটা লিখেছি ওটা হচ্ছে টোটালটা একটা সিম্বল যে এক্স এর ইনক্রিমেন্ট বোঝাচ্ছে। তোমরা ভুলেও ভাববে না যে ওটা হচ্ছে বেসিক যেন
ডেল্টা ইন্টু এক্স। এটা অনেকে ভাবে, সেই ভুলটা একেবারেই করো না, তাই স্পেসিফাই করে দিলাম যে ডেল্টা এক্স মানে হচ্ছে এক্স এর ইনক্রিমেন্টকে ডিনোট করার একটা নোটেশন, সেটা মানে ডেল্টা ইন্টু এক্স নয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস তোমরা লিখে নাও ইনক্রিমেন্ট সম্পর্কে। লেখো, এখানে ক্যাপশন দিয়ে দাও, ইম্পর্টেন্ট পয়েন্টস। নাম্বার 1 লেখো, ইফ এক্স বি দ্য ইনিশিয়াল value and delta x, অথবা তুমি h দিয়েও বলতে পারো, the increment of the variable x, আমি আবার রিপিট করছি, x হচ্ছে ধরো ইনিশিয়াল ভ্যালু আর ডেল্টা x অথবা h সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অফ দ্য ভেরিয়েবল x যদি হয়, তাহলে ওটার ফাইনাল ভ্যালু, দেন ইটস ফাইনাল ভ্যালু ইজ ইকুয়াল টু, আমরা লিখি এরকম ভাবে, এক্স প্লাস ডেল্টা এক্স। ঠিক আছে? বা তুমি লিখতে পারো যে অর এক্স প্লাস এইচ। এই দুই রকম ভাবে আমরা লিখে দেখাই। তাহলে এই জায়গাটা আমি একটু অন্য কালার দিয়ে তোমাদের ব্র্যাকেট করে দিচ্ছি যাতে ভালোভাবে মনে থাকে। ঠিক আছে? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। এখানে একটা কাজ করো যে এখানেও একটা দাগ দিয়ে দাও, তাহলে ভালো লাগবে। এবার নেক্সট লেখো 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে সিম্বল ডেল্টা, সেটা হচ্ছে তোমার ডিনোট করে যে কোনো জিনিসেরই ইনক্রিমেন্ট। আমি যদি ডেল্টা এক্স লিখি তাহলে সেটা ডিনোট করবে ইনক্রিমেন্ট অফ এক্স, আমি যদি ডেল্টা ওয়াই লিখি সেটা ডিনোট করবে ইনক্রিমেন্ট অফ ওয়াই। তাহলে সেই কথাটা এখানে আমি লিখে দিচ্ছি, দেখে নাও যে দ্য সিম্বল ডেল্টা is used to denote the increment of a variable। সেই ভেরিয়েবলটা আইদার এক্স হতে পারে, ওয়াই হতে পারে, যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে? তার মানে কি, তাহলে যেটা বললাম যে ডেল্টা এক্স যদি তোমার লেখা থাকে সেটা ডিনোট করছে, তাহলে লিখে দাও যে ডেল্টা এক্স ডিনোটস দ্য ইনক্রিমেন্ট of variable x। আর যদি ডেল্টা ওয়াই লেখা থাকে সেটা ডিনোট করছে, ডিনোটস দ্য ইনক্রিমেন্ট অফ ভেরিয়েবল y। আর আগেও একটা কথা তোমাদের বলে দিয়েছিলাম যে ডেল্টা এক্স বা ডেল্টা ওয়াই মানে এটা ভুল করেও ভেবো না যে সেটা যেন ডেল্টা ইন্টু এক্স বা ডেল্টা ইন্টু ওয়াই রয়েছে, সেরকম কিছু নয়, জাস্ট এটা একটা সিম্বল। তাহলে ইনক্রিমেন্ট কাকে বলে সেটা আমরা শিখে গেলাম। নেক্সট পেজে আমরা শিখব ইনক্রিমেন্ট অফ আ ফাংশন বা ইনক্রিমেন্ট অফ ওয়াই। ঠিক আছে? সেটা আমি তোমাদের নেক্সট পেজে ডিটেলসে লিখে দেখাচ্ছি। এই পেজে ক্যাপশন দাও, ইনক্রিমেন্ট অফ আ ফাংশন। একটা ফাংশনের ইনক্রিমেন্ট কি হয়, কিভাবে লিখি, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এর নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগছে। আচ্ছা দেখো, ফাংশন কাকে বলে, সেটা হচ্ছে যে y ইজ ইকুয়াল টু এফ এক্স। এইবার তুমি একটা ফাংশন ধরে নাও, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। y ইজ ইকুয়াল টু এফ এক্স ইজ ইকুয়াল টু ধরলাম 2x। এখন যদি x এর ভ্যালু 1 ধরি আমি, তাহলে y এর ভ্যালু হবে 2। এবার ধরো x এর ভ্যালু আমি ধরলাম 1.1, মানে সামান্য ইনক্রিজ করলাম, তখন y এর ভ্যালু হয়ে যাচ্ছে দেখো
2.2। তাহলে এখান থেকে ডেল্টা এক্স মানে পাচ্ছ 0.1, আবার সেখান থেকে ওয়াই এর ইনক্রিমেন্ট যেটাকে আমরা ডেল্টা ওয়াই বলবো সেটা পাচ্ছি 0.2। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে এক্স এর যদি ইনক্রিমেন্ট হয় তাহলে তার করেসপন্ডিং ওয়াই এরও কিন্তু ইনক্রিমেন্ট হবে, ওয়াই সেম থাকবে না যদি না কনস্ট্যান্ট ফাংশন হয়। কনস্ট্যান্ট ফাংশন হলে ইনক্রিমেন্টটা 0 হয়ে যায়, সেটা আমি পরে দেখছি। আগে বুঝে নাও যে এক্স এর যদি ইনক্রিমেন্ট হয় স্লাইট ইনক্রিমেন্ট, তার করেসপন্ডিং কিন্তু ওয়াই এরও একটা ইনক্রিমেন্ট আসছে, ঠিক আছে। আর ওয়াই এর ইনক্রিমেন্ট সেটাকে আমরা ডেল ওয়াই দিয়ে ডিনোট করি। আর এইখানে যে আমি বলেছিলাম ইনক্রিমেন্ট অফ আ ফাংশন, দেখো ওয়াই মানেই হচ্ছে ফাংশনটা, তাহলে ইনক্রিমেন্ট অফ আ ফাংশন মানে বেসিক্যালি ইনক্রিমেন্ট অফ ওয়াইকেই বোঝায়। এবার যেই কথাগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলো আমি তোমাদের সিম্বল দিয়ে লিখে দেখাবো। লেখো যে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই সেটা ইজ ইকুয়াল টু হবে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। কারণটা হচ্ছে এখানে বুঝে নাও ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এটা ছিল আমি অরিজিনাল ফাংশনটাকে ধরেছিলাম। তাহলে এখানে যদি এক্স এর স্লাইট ইনক্রিমেন্ট হয়, ধরো এক্সটা হয়ে গেল এক্স প্লাস ডেল্টা এক্স, যেখানে আমি এক্সাম্পল দিয়েছিলাম 1.1 হয়ে গেছে এক্স এর ভ্যালু, তাহলে তার করেসপন্ডিং ওয়াই এর ভ্যালুটাও তো চেঞ্জ হবে। এবার ওয়াই এর ভ্যালুটা কতটুকু চেঞ্জ হয়েছিল এই এক্সাম্পল অনুযায়ী দেখো 0.2, আর ফাইনাল ওয়াই এর ভ্যালু তুমি কত পেয়েছিলে 2.2। তাহলে সেটাকে তুমি 2.2 যেটা পেয়েছিলে সেটাকে তুমি তো এরকম ভাবেও লিখতে পারো যে 2 প্লাস 0.2, তার মানে কি ওয়াই এর ইনিশিয়াল ভ্যালু তার সাথে ওয়াই এর যে ইনক্রিমেন্টটা সেটা যোগ করলেই তাহলে ফাংশনটার ফাইনাল ভ্যালু তুমি পাচ্ছ। সেই কারণেই দেখো আমি লিখতে পারছি যে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে এবার লেখো যে ইনক্রিমেন্ট অফ y is equal to final value of y minus its initial value। তার মানে তুমি কি বলতে পারছো, দেখো ইনক্রিমেন্ট অফ y সেটা মানে কিন্তু বেসিক্যালি ডেল্টা y, সেটা ইজ ইকুয়াল টু কি লিখবো না ফাইনাল ভ্যালু অফ y। ফাইনাল ভ্যালু অফ y দেখো পেয়েছিলাম y প্লাস ডেল্টা y, সেটা তাহলে এখানে লিখে দাও যে y প্লাস ডেল্টা y মাইনাস ওর ইনিশিয়াল ভ্যালু দ্যাট মিনস y, or ডেল্টা y ইজ ইকুয়াল টু দেখো y প্লাস ডেল্টা y সেটা মানে তো হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স। তাহলে তুমি এখানে লিখে দিতে পারো তো যে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে এফ এক্স। তার মানে কি পেলাম আলটিমেটলি যে ওয়াই এর ইনক্রিমেন্ট মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স। তাহলে এই যে যেটা লিখলাম সেটা খুবই একটা ইম্পর্টেন্ট ডিডাকশন, আমি তোমাদের সেটাকে একটু ব্র্যাকেট করে দিচ্ছি যাতে তোমাদের ভালোভাবে মনে থাকে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস একটু লিখে নাও যে দ্য ইনক্রিমেন্ট অফ দ্য ফাংশন may be positive or negative and even zero। কারণ জিরোটা কেন হচ্ছে সেটা বলে দিচ্ছি। যদি ধরো ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন থাকে, একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ধরো এফ এক্স ইজ ইকুয়ালস টু 5, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ইকুয়ালস টু 5। এবার তুমি যদি এক্স এর ভ্যালু 2 ধরো তাহলে ওয়াই এর ভ্যালু কিন্তু 5ই আসবে।
আবার এক্স এর ভ্যালু তুমি যদি 2.01 ধরো তাহলেও ওয়াই এর ভ্যালু 5 আসবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার ইনক্রিমেন্ট অফ ওয়াই বা ইনক্রিমেন্ট অফ দ্য ফাংশন সেটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমি যখন তোমাদের ইনক্রিমেন্ট অফ এক্সটা পড়িয়েছিলাম তখন দেখো লিখেছিলাম যে ইনক্রিমেন্ট অফ এক্স আইদার পজিটিভ অথবা নেগেটিভ, কিন্তু ইনক্রিমেন্ট অফ দ্য ফাংশন বা ইনক্রিমেন্ট অফ ওয়াই সেটা পজিটিভ, নেগেটিভ এবং 0 হতে পারে। এবার নেক্সট পেজে তোমাদের আমি একটা কেস স্টাডি দেখাবো, সেইখান থেকে আমি একটা এই ডেল ওয়াই আর ডেল এক্স এর রেশিও বার করে একটা লিমিটিং ভ্যালুর দিকে যাব এবং সেইখান থেকে ডিডিউস করব তোমার ডেরিভেটিভের ডেফিনেশন। নেক্সট পেজে সেগুলো আমি তোমাদের করে দেখাচ্ছি। এই পেজে তোমরা ক্যাপশন দাও কেস স্টাডি দিয়ে এর নিচে একটা আন্ডারলাইন করে দাও যাতে তোমাদের মাইন্ডে একদম ভালোভাবে জিনিসটার ইমপ্রেশন পড়ে। আমি একটা ফাংশন লিখছি এখানে যে y ইজ ইকুয়াল টু এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। তারপরে ক্লাস 9-10-এ আমরা যেমন গ্রাফ যখন আঁকতাম তার আগে বক্স বানাতাম যে এক্স এর ভ্যালু এত হলে ওয়াই এর ভ্যালু এত হয়, তো সেই রকম আমি কিছু ভ্যালুস তোমাদের লিখে দেখাচ্ছি। এখানে লেখো এক্স আর এখানে লেখো ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স। তুমি ভাবো যে এক্স এর তুমি ইনিশিয়াল ভ্যালু 2 নিলে, তাহলে ওয়াই এর ভ্যালু দেখো তুমি পাবে 4 + 1 5। এবার এক্স এর ভ্যালু তুমি ধরো নিলে 2.1, তাহলে ওয়াই এর ভ্যালু আসছে তোমার 5.41। এবার ধরো তুমি এক্স এর আরেকটু অন্য ভ্যালু নিলে 2.01, তাহলে তার করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু আসছে 5.0401। এবার ধরো এক্স এর আরেকটু অন্যরকম ইনক্রিমেন্ট দিয়ে এরকমভাবে লিখলে, মানে এখানে ইনক্রিমেন্টটা দিয়েছি আমি 0.001, এখানে দিয়েছিলাম ইনক্রিমেন্টটা 0.1, এখানে ইনক্রিমেন্টটা দিয়েছিলাম 0.1। তো তার সব করেসপন্ডিং যে ওয়াই এর ভ্যালুগুলো সেগুলো আমি একটা চার্ট বানাচ্ছি। এর করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু দেখো আসবে 5.004001 অ্যান্ড সো অন, আর দেখানোর প্রয়োজন নেই। এইবার আমি এক্স এর ইনক্রিমেন্টগুলোর একটা লিস্ট বানাচ্ছি, মানে ডেল এক্স এর যে ভ্যালুসগুলো সেগুলো এখান থেকে কি কি পাচ্ছ। প্রথমটায় দেখো 0.1, যদি এইটাকে ভাবি, অথবা 0.01 এরকম আসছে। এখান থেকে দেখো 0.001 অ্যান্ড সো অন। এইগুলো হচ্ছে তোমার এক্স এর ইনক্রিমেন্ট, আমি যা ধরেছি। তুমি অন্য কিছু ধরতেই পারো, কোনো অসুবিধা নেই। এবার তার করেসপন্ডিং ওয়াই এর ইনক্রিমেন্টটা দেখো, এইখানে ওয়াই এর ইনক্রিমেন্টটা আসছে 0.41, তারপরে আসছে 0.0401, তারপরে আসছে ধরো 0.004001 অ্যান্ড সো অন। তাহলে এক্স এর ইনক্রিমেন্ট, ওয়াই এর ইনক্রিমেন্ট আমরা পেয়ে গেলাম। এবার একটা মজার জিনিস দেখো, এই যে ইনক্রিমেন্টগুলো পেয়েছো তাদের রেশিও আমি নেব ডেল ওয়াই বাই ডেল এক্স। এই রেশিওসগুলো কি আসছে, প্রথমটার থেকে তুমি পাবে 0.41 বাই 0.1, তারপরেরটা আসছে 0.401 ডিভাইডেড বাই 0.01, এটা রেশিওটা। তারপরে রেশিওটা আসবে দেখো 0.004001 ডিভাইডেড বাই 0.001, ঠিক আছে? আর এইবার এই যে যদি তুমি ডিভাইড দাও এর ভ্যালুসগুলো কত আসছে সেটাও তোমাদের বলে দিচ্ছি। এইটার ক্ষেত্রে আসবে তোমার 4.1, এটার ক্ষেত্রে আসছে তোমার দেখো 4.01, এইটার ক্ষেত্রে আসছে দেখো 4.001 অ্যান্ড সো অন। তাহলে দেখতে পাচ্ছ এই যে রেশিওটা, মানে ইনক্রিমেন্ট অফ ওয়াই আর ইনক্রিমেন্ট অফ এক্স, এদের দুজনের যে রেশিওটা সেটা কিন্তু একটা ডেফিনিট লিমিটিং ভ্যালুর দিকে যাচ্ছে। সেই ভ্যালুটা হচ্ছে দেখো 4 এর দিকে যাচ্ছে।
বুঝতে পারলে? আমি আরো ক্লিয়ারলি তোমাদের লিখে দেখাচ্ছি। লেখো যে ডেল ওয়াই, এখানে দেয়ারফোর দিয়ে দাও, যে দেয়ারফোর ডেল ওয়াই ডেল এক্স টেন্ডস টু 4 প্লাস ওয়েন, মানে 4 এর থেকে একটু বেশি আছে তাই 4 প্লাস লিখেছি, যখন ডেল এক্সটা টেন্ডস টু 0 প্লাস ছিল। পেজটা একটু উপরের দিকে তাকাও পেজটার, এখানে ডেল এক্সটা দেখো আমি কোনোটা নেগেটিভ ইনক্রিমেন্টটা নিইনি, সবই পজিটিভ ইনক্রিমেন্ট নিয়েছি। তাহলে যখন ডেল এক্সটা টেন্ডস টু 0 প্লাস, তার করেসপন্ডিং এই রেশিওটার টেন্ডস টু 4 প্লাস, তাই তো? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডেফিনিট ভ্যালুর দিকে কিন্তু যাচ্ছে এই রেশিওটা। এবার তুমি বলতে পারো যে সব সময় কি পজিটিভ নিলেই এটা হবে না, তুমি একই রকম জিনিস বার করতে পারো যদি তুমি ইনক্রিমেন্টটা নেগেটিভ নিয়ে করো, তাহলেও সেটা তখন হয়তো ডেল ওয়াই বা ডেল এক্স, হয়তো না শিওরলি তাই হবে, সেটা হচ্ছে তোমার 4 মাইনাসের দিকে টেন্ড করবে। সেই কথাটাও আমি তোমাদের লিখে দিচ্ছি যে সিমিলারলি ডেল ওয়াই বাই ডেল এক্স টেন্ডস টু 4 মাইনাস হবে যখন ডেল এক্সটা টেন্ডস টু 0 মাইনাস হবে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি যে ডেল এক্সটা টেন্ডস টু 0, তার এখানটায় দেখো ডেল এক্সটা টেন্ডস টু 0 ছিল, তার করেসপন্ডিংটা ডেল ওয়াইটাও টেন্ডস টু 0 ছিল। কারণ দেখো 0 থেকে সামান্য হলেও বড়, কিন্তু 0-র সাথে সমান নয়, দুটোই ডেল এক্সও বলো ডেল ওয়াইও বলো। তাহলে কি দেখতে পাচ্ছি যে ডেল এক্স টেন্ডস টু 0, তার করেসপন্ডিং ডেল ওয়াইটাও টেন্ডস টু 0, তখন এই রেশিওটা ডেল ওয়াই বাই ডেল এক্স সেটা কিন্তু আবার টেন্ড করছে 4 বলে নাম্বারটার দিকে। মানে এই যে কেস স্টাডিটা আমি করতে বসেছি একটা এক্সাম্পল দিয়ে, সেখান থেকে তো তাই আসছে। তাহলে লিখে দাও যে উই ফাউন্ড দ্যাট as del x tends to 0, del y tends to 0, then del y by del x tends to 4. তাহলে কি বলতে পাচ্ছি যে ডেল ওয়াই ডেল এক্স এইটা একটা ফাইনাইট লিমিটের দিকে টেন্ড করছে, ঠিক আছে? তাহলে সেইটাও লিখে দিচ্ছি যে দেয়ারফর ডেল ওয়াই ডেল এক্স টেন্ডস, এখানে 4 দিকে টেন্ড করছে সেইটা বড় কথা না, মানে একটা ফাইনাইট নাম্বারের দিকে যে টেন্ড করছে সেইটা আমি বোঝাতে চাইছি। তাহলে লিখে দাও যে দেয়ারফর ডেল ওয়াই ডেল এক্স টেন্ডস টু আ ফাইনাইট লিমিট, ঠিক আছে, when del x tends to 0। এইবার এই যে রিলেশনটা আমি তোমাদের দেখালাম একটা কেস স্টাডি করে, সেইখান থেকেই তোমাদের ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনটা অরিজিনেট করেছে। তো সেই যে ডেফিনেশনটা সেটা আমি তোমাদের নেক্সট পেজে লিখে দেখাচ্ছি এবং তোমাদের ভালোভাবে এক্সপ্লেন করছি। এই পেজে তাহলে ক্যাপশন দাও ডেরিভেটিভ অথবা ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট। ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট মনে রাখবে একই জিনিস, আলাদা কিছু ভেবো না। আর এটাকে আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি। ওকে, তাহলে আগের পেজে যেটা আমি বলছিলাম যে ডেল ওয়াই বাই ডেল এক্স এই রেশিওটা একটা ফাইনাইট ভ্যালুর দিকে যাচ্ছে যখন ডেল এক্সটা টেন্ডস টু 0। এবার এই কনসেপ্টটাকে ইউটিলাইজ করেই আমাদের ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনটা তৈরি হয়েছে। এখানে একটু লেখো তাহলে যে ডেল ওয়াই বাই ডেল এক্স সেটা মানে আসলে কি, আমি আগেও বলেছি আরেকবার বলছি, ডেল ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স, এটা ছিল ডেল ওয়াই ইনক্রিমেন্ট অফ ওয়াই, আর ডিভাইডেড বাই ডেল এক্স। ডেল ওয়াই বাই ডেল এক্স এর রেশিও মানে এরকম লিখতে হবে, কারণ আমি যখন ইনক্রিমেন্ট অফ ফাংশন পড়িয়েছিলাম একটু আগে, তখন দেখো ডেল ওয়াই মানে এই জিনিসটাই ডিরাইভ করে দেখিয়েছিলাম
তাহলে তার জায়গায় এটা বসিয়ে দিয়েছি আর ডেল এক্সটা যেমন ছিল সেরকমই রেখেছি। এইবার হচ্ছে যে এই যে ডেল ওয়াই আর ডেল এক্স এই রেশিওটা যদি কোনো ফাইনাইট লিমিটের দিকে টেন্ড করে, যখন ডেল এক্সটা টেন্ডস টু জিরো, তখন আমরা বলি যে ওই লিমিটিং ভ্যালুটা হচ্ছে ডেরিভেটিভ অফ দ্য ফাংশন। আমি আবার রিপিট করছি যে ডেল ওয়াই বাই ডেল এক্স এই রেশিওটা যখন একটা ডেফিনিট লিমিটিং ভ্যালুর দিকে টেন্ড করে, যখন ডেল এক্সটা টেন্ডস টু জিরো, তখন যে লিমিটিং ভ্যালুটা আমরা পাই সেইটাকে আমরা বলি ডেরিভেটিভ অথবা ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট অফ দ্য ফাংশন y ইজ ইকুয়াল টু এফ এক্স। তাহলে এই যে কথাটা বললাম সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখে নাও যে ইফ দ্য রেশিও del y by del x tends to a definite finite limit when del x tends to 0, then the limiting value so obtained যেটা আমরা পাবো is called the derivative or differential coefficient of the function y is equal to fx with respect to, আমরা এই wrt টা লিখি শর্ট ফর্মে, এটা অ্যাব্রিভিয়েশন, with respect to x। এটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভের ডেফিনেশন। এবার এটাকে আমি তোমাদের যা ডেফিনেশনটা লিখলাম সেটাকে এবার লিমিট দিয়ে লিখে দেখাচ্ছি। লেখো যে dy dx এই যে সিম্বলটা লিখছি এটাই হচ্ছে ডেরিভেটিভের সিম্বল। লেখো dy dx অথবা f ড্যাশ এক্স, অনেকগুলো সিম্বল হয় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের, আমি সেগুলো তোমাদের সবকটা একটু বাদে লিখে দেখাচ্ছি। dy dxও বলতে পারো অথবা f ড্যাশ এক্সও বলতে পারো। সেটা মানে হচ্ছে বেসিক্যালি যে লিমিট del x টেন্ডস টু জিরো del y বাই del x, দ্যাট মিনস সেটা হবে হচ্ছে লিমিট del x টেন্ডস টু জিরো f অফ x প্লাস del x মাইনাস এফ এক্স হোল ডিভাইডেড বাই del x। এবার del x টাকে আমরা h দিয়েও লিখি, আমি বলেছিলাম ইনক্রিমেন্ট অফ এক্সটা h দিয়েও আমরা লিখতে পারি। তাহলে লিখে দেবে যে লিমিট h টেন্ডস টু জিরো f অফ x প্লাস h মাইনাস এফ এক্স বাই h। এই হলো তোমাদের ডেরিভেটিভের ডেফিনেশন। তাহলে আমি জিনিসটা আবার শর্টে বলে দিচ্ছি, ডেল ওয়াই বাই ডেল এক্স এই রেশিওটা যখন একটা ফাইনাইট লিমিটিং ভ্যালুর দিকে যায় সেই লিমিটিং ভ্যালুটাকেই বলা হয় ফাংশনটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমার লেখা আছে, সেগুলো আমি তোমাদের নেক্সট পেজে লিখে দেখাচ্ছি। এখানে ক্যাপশন দাও ইম্পর্টেন্ট পয়েন্টস। এর আন্ডারে আমি তিনটে পয়েন্ট তোমাদের লিখে দিচ্ছি। ডেরিভেটিভ কাকে বলে তার ডেফিনেশন তোমরা বুঝে গেছো। তাহলে ডিফারেন্সিয়েশন বলে একটা ওয়ার্ড শুনতে পাও, সেটা মানে কি? ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে প্রসেসটার নাম, যেই প্রসেসটার দ্বারা আমি একটা ফাংশনের ডেরিভেটিভ বার করি সেই প্রসেসটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন। বুঝতে পারলে? তাহলে লিখে দাও, দ্য প্রসেস of obtaining the derivative of a function
is called differentiation. তাহলে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না তোমাদের। নেক্সট লেখো নাম্বার 2। আগের পেজে তোমাদের ডেরিভেটিভের যে ডেফিনেশনটা লিখে দেখালাম, সেই মেথড থেকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো কোনো ফাংশানে, সেইটাকে বলা হয় যে ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল। ওই মেথডটাকে বলা হয় ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল। তাহলে লিখে দাও যে দ্য মেথড অফ ফাইন্ডিং the derivative of a function applying the definition, অর্থাৎ যেটা আমি লাস্ট পেজে লিখেছিলাম, is named as from first principle. এবার তোমাদের কোশ্চেন পেপারে দেখবে যে একটা 4 মার্কসের কোশ্চেন দেয়, যেখানে একটা ফাংশন দিয়ে বলে এই ফাংশনটার ডেরিভেটিভ বার করো ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল। তখন তোমাদের আগের পেজে যে ডেফিনেশনটা লিখে দেখিয়েছিলাম যে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h, ওই ডেফিনেশন থেকে তোমাদের বার করে দেখাতে হবে। এবার তোমাদের মনে হচ্ছে যে এটা ছাড়া আর কি রাস্তা হতে পারে, ডেফিনেশন অফ তোমার ডেরিভেটিভ তো ওইটাই লেখা রয়েছে। ব্যাপারটা হচ্ছে ঠিকই, কিন্তু ওই ডেফিনেশন ছাড়াও আমাদের কয়েকটা তোমাদের ফর্মুলা ওই ডেফিনেশন ছাড়াও আমাদের কয়েকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো ডিরাইভড হয়েছে ফার্স্ট প্রিন্সিপাল থেকে। এবার আমরা কি করি, পরীক্ষার সময় এই ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে প্রত্যেকটা অঙ্ক করি না, কারণ তাহলে প্রচুর সময় লেগে যাবে। তো বইতে কি করা রয়েছে, একটা লিস্ট বানানো রয়েছে যেগুলো সবই ডিরাইভড হয়েছে ফার্স্ট প্রিন্সিপাল থেকে, কিন্তু ওখানে ওরা ফর্মুলা হিসাবে দিয়ে দিয়েছে আর বলে দিয়েছে যে এইগুলো তুমি ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারো। পরীক্ষায় যদি বলা থাকে যে এই ফাংশনটার ডেরিভেটিভ তুমি বার করো ফার্স্ট প্রিন্সিপাল থেকে, তখনই হচ্ছে আগের পেজে যে ফর্মুলাটা লিখে দেখিয়েছি সেইটা অ্যাপ্লাই করে লিখতে হবে। আর যদি কিছু বলার না থাকে, তাহলে আমি একটা লিস্ট তোমাদের একটু বাদে বলছি, সেই ফর্মুলার লিস্ট অনুযায়ী তুমি ডাইরেক্টলি অঙ্ক করে দিতে পারো। বোঝা গেল? নেক্সট চলে এসো নাম্বার 3, যে ডেরিভেটিভ অফ আ ফাংশন তুমি করকম ভাবে ডিনোট করতে পারো। মানে লেখার অনেকগুলো সিম্বল আছে, সেগুলো লিখে দেখাচ্ছি। লেখো দ্য ডেরিভেটিভ of a function y is equal to fx with respect to x can be denoted by একটা হচ্ছে dy dx লিখতে পারো, অথবা f dash x এইভাবে লিখতে পারো। অনেক সময় আমরা y1 দিয়ে লিখি, অনেক সময় y ড্যাশ দিয়ে লিখি। যে কটা লিখছি সব কটাই কিন্তু এক একটা সিম্বল, ঠিক আছে? বা অনেক সময় এরকম ভাবেও লিখি ddx অফ y, yটাকে আবার একটু ব্র্যাকেটে লিখি। অথবা আরেকটা লেখা যায়, সেটা হচ্ছে ddx অফ এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে fx, এইভাবেও লিখি। তো এই যে সবকটা যে তোমাদের সিম্বলটা দেখালাম, সবই হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের সিম্বল। এরকম যে কোনো একটা সিম্বল যদি অঙ্কের মধ্যে থাকে, তাহলেই তুমি বুঝে যাবে যে তোমাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাই করতে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে ডেরিভেটিভ সম্পর্কে যে কটা ইম্পর্টেন্ট পয়েন্টস আমি ভেবেছিলাম বলবো, সেগুলো আমি সবই লিখে দিয়েছি। এবার নেক্সট পেজে আমি তোমাদের কয়েকটা জিনিস আবার লিখবো, যে ডেরিভেটিভ কখন এক্সিস্ট করে, তার কন্ডিশন কি, সেইগুলো আমি তোমাদের নেক্সট পেজে লিখে দেখাচ্ছি। এই পেজে ক্যাপশন দাও এক্সিস্টেন্স অফ ডেরিভেটিভ
of a function at a point, ধরে নাও x equal to a। তোমাদের যখন আমি লিমিট পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে একটা পার্টিকুলার পয়েন্টে যদি লিমিট এক্সিস্ট করতে হয় তাহলে লেফট হ্যান্ড সাইড লিমিট আর রাইট হ্যান্ড সাইড লিমিট সেম হতে হয়। এবার দেখো আমি ডেফিনেশন অফ ডেরিভেটিভ যেটা তোমাদের লিখে দেখিয়েছি, বা তুমি বলতে পারো ফার্স্ট প্রিন্সিপাল, সেটা তো হচ্ছে আসলে লিমিট থেকে এসেছে। তাহলে ডেরিভেটিভ যদি এক্সিস্ট করতে হয় তাহলে ওকে লিমিটের যা প্রপার্টি সেটাই ওকে ওবে করতে হবে। তো সেই জিনিসটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে একটা ফাংশনের ডেরিভেটিভ তোমায় যদি বার করতে বলে x ইকুয়াল টু a পয়েন্টে, তাহলে তার চেহারা কিরকম হয়, লেখাটা কিরকম হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। লেখো যে f ড্যাশ a এরকম হতে পারে, অথবা এরকম ভাবেও লেখে যে dy dx at x equals to a। এবার সেটা মানে তুমি লিখবে যে লিমিট h টেন্ডস টু 0 f of a plus h minus f of a whole divided by h। ফার্স্ট প্রিন্সিপালটা কি বলছিল যে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h। এবার যদি একটা পার্টিকুলার পয়েন্ট বলে দেয় যে x ইকুয়াল টু a পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি চেক করো, তখন তোমায় x এর জায়গায় a বসিয়ে দিতে হবে, ফার্স্ট কথা। এবার দেখো তাহলে অঙ্কটা আলটিমেটলি কিসে দাঁড়িয়েছে, একটা লিমিটের অঙ্কে দাঁড়িয়েছে। তো যদি এটাকে এক্সিস্ট করতে হয়, ডিফারেন্সিয়েবল হওয়া মানে হচ্ছে তোমাকে প্রথম কথা এক্সিস্ট করতে হয়, তারপরে আরেকটা জিনিস আছে সেটা একটু বাদে বলছি আমি। প্রথম কথা হচ্ছে যদি লিমিট এক্সিস্ট করতে হয় তাহলে তো লেফট হ্যান্ড সাইড লিমিট আর রাইট হ্যান্ড সাইড লিমিট সেম হতে হবে, লিমিটের ডেফিনেশন তাই বলছিল। তাহলে তার মানে জিনিসটা কি হতে হবে যে h টেন্ডস টু 0 প্লাস দিয়ে এর যা ভ্যালু বেরোবে আর h টেন্ডস টু 0 মাইনাস দিয়ে এই ফাংশনটার যা ভ্যালু বেরোবে দুটো সেম হতে হবে। তাহলে আমি লিমিটের ডেফিনেশন থেকে অঙ্কটাকে পড়ে দেখাচ্ছি তোমাদের। লেখো যে ফ্রম দ্য ডেফিনেশন অফ লিমিট of a function, we know যে লিমিট h টেন্ডস টু 0 f of a plus h minus f a হোল ডিভাইডেড বাই h, এটা এক্সিস্ট কখন করবে, লিখে দাও এক্সিস্টস ইফ লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of a plus h minus f a by h and limit h tends to 0 minus f of a plus h minus f a by h, এই দুটোই যেন এক্সিস্ট করে এবং ইকুয়াল হয়। তাহলে লিখে দাও যে এটা অ্যান্ড এটা বোথ এক্সিস্ট অ্যান্ড আর ইকুয়াল। তাহলে দেখো বেসিক্যালি ডেরিভেটিভ হচ্ছে লিমিটেরই অঙ্ক। তোমাকে যদি ফার্স্ট প্রিন্সিপাল থেকে করতে হয় তার মানে বেসিক্যালি তোমাকে লিমিটের যা প্রপার্টি তুমি শিখেছো সেগুলোই এখানে অ্যাপ্লাই করে করতে হবে। তার মানে কি ফাংশনটা এক্স ইজ ইকুয়াল টু এ পয়েন্টের ডিফারেন্সিয়েবল হবে কি না সেটা চেক করতে গেলে তোমাকে h টেন্ডস টু 0 প্লাস আর 0 মাইনাস দেখতে হবে তারা এক্সিস্ট করছে কিনা আর তারা ইকুয়াল হচ্ছে কিনা। এবার এখান থেকে আমাদের দুটো নতুন নাম বেরিয়ে আসবে। ক্যাপশন দাও যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। সেটা মানে হচ্ছে এই যে তোমাদের h টেন্ডস টু 0 প্লাস দিয়ে যে লিমিটটা দেখাচ্ছি
সেটাকেই আমরা বলি রাইট হ্যান্ড সাইড ডেরিভেটিভ। আমি লিখেও দিচ্ছি, লেখো যে লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of a plus h minus f of a whole divided by h is called the right hand derivative at x equals to a। আর সেটাকে আবার ডিনোট করার সিম্বল আছে, লিখে দাও and is denoted by r f dash a। ঠিক আছে, ঠিক এরকম ভাবেই লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলে একটা টার্ম হয়, সেটা আমি তোমাদের নেক্সট পেজে লিখে দেখাচ্ছি। এই পেজে ক্যাপশন দাও যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। লেফট হ্যান্ড ডেরিভেটিভটা হচ্ছে বেসিক্যালি যেখানে আমি লিমিট h টেন্ডস টু 0 মাইনাস দিয়ে যে স্ট্রাকচারটা লিখেছিলাম তার ভ্যালুটাকেই বলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে লিখে দাও এখানে যে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f of a plus h minus f of a divided by h is called the left hand derivative at x equals to a and is denoted by, এরও সিম্বল আছে, লিখে দাও is denoted by l f dash a অথবা f dash a। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, লেফট হ্যান্ড সাইড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড সাইড ডেরিভেটিভ। এবার কোনো একটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে তখনই যদি লেফট হ্যান্ড সাইড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড সাইড ডেরিভেটিভ এক্সিস্ট করে এবং তারা যেন ইকুয়াল থাকে। আমি সেই কথাটা এখানে লিখে দিচ্ছি, লেখো দ্য ডেরিভেটিভ অফ দ্য ফাংশন y is equal to fx at x equal to a exists করবে যদি r f dash a মানে right hand derivative and l f dash a that means left hand derivative both exist and if r f dash a is equal to l f dash a। তাহলে এক্সিস্টেন্স অফ ডেরিভেটিভ অফ আ ফাংশন অ্যাট আ পার্টিকুলার পয়েন্ট যদি তোমাদের বার করতে বলে তাহলে তুমি এইভাবে আগে চেক করে দেখবে যে এই যে কন্ডিশনটা লিখেছি সেটা হোল্ড করছে কিনা। নেক্সট তোমরা ক্যাপশন দাও জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন of derivative at a point। একটা পয়েন্টে আমি যে ডেরিভেটিভ নিচ্ছি সেটার জিওমেট্রিক্যাল মিনিং কি সেটাই আমি তোমাদের এঁকে বোঝাবো। খুব ইন্টারেস্টিং, ভালো করে দেখে নাও। ফার্স্টে আমি একটা ফাংশন ধরো নিচ্ছি, সেটা হচ্ছে ধরো y is equal to fx। লেট y is equal to fx একটা ফাংশন, তার উপরে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, ধরো p ধরো একটা পয়েন্ট আছে যার x কোঅর্ডিনেট হচ্ছে c আর y কোঅর্ডিনেট হবে তাহলে f of c। সেটা এখানে লিখলাম। এটা হচ্ছে বেসিক্যালি আমি অ্যাজিউম করছি যে পি পয়েন্ট বলে একটা পয়েন্ট আছে একটা কার্ভের উপরে বা এই y is equal to fx এই ফাংশনটার উপরে, আর তার কোঅর্ডিনেট হচ্ছে c, f of c। এইবার
এই পি বলে যে পয়েন্টটা আমি নিলাম তার খুব কাছে মানে নেবারহুডে তুমি আরেকটা পয়েন্ট কিউ ধরে নাও। কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি ধরো লিখছি সি প্লাস এইচ কমা এফ অফ সি প্লাস এইচ। আমি কি বললাম যে কিউ পয়েন্টটা হচ্ছে একদম নেবারহুড অফ পি, তার মানে কি এক্স এর সামান্য একটু এদিক ওদিক হবে, এক্স মানে যেটা পি পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা ছিল সি, তার থেকে সামান্য বাদিক বা ডান দিকে তোমার কিউ পয়েন্টটা থাকবে, মানে এক্স কোঅর্ডিনেটটা ধরলাম সি প্লাস এইচ। এবার দেখো এক্স কোঅর্ডিনেট যদি তোমার সামান্য বেড়ে যায় বা কমে যায়, তার করেসপন্ডিং তো ওয়াই কোঅর্ডিনেটটাও কমে যায় বা বেড়ে যায়। তো সেই জন্য আমি কিউ পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটটাকে লিখেছি এফ অফ সি প্লাস এইচ দিয়ে। এই দুটো পয়েন্ট কিন্তু খুবই ক্লোজ, কিন্তু অত ক্লোজ যদি আমি তোমাদের একে দেখাই সেটা মানে বোঝানো অসুবিধা হয়ে যাবে। আমি তোমাদের অনেকটা সরিয়ে ছবিটা এঁকে দেখাবো, মানে পি আর কিউ দুটো পয়েন্ট অনেকটাই গ্যাপ দিয়ে আমি আঁকবো, নাহলে বোঝানো যায় না। ফার্স্ট অফ অল আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এঁকে নিচ্ছি। এবার একটা কার্ভ এঁকে দাও, যা খুশি, ধরো এরকম একটা কার্ভ, এরকম একটা কার্ভেচার মতো ধরো রয়েছে। এবার এর গায়ের উপরে হচ্ছে এখানে পি পয়েন্টটা আঁকলাম, আর এইখানে ধরো কিউ পয়েন্টটা আঁকলাম। দেখতে পাচ্ছ কতটা আমি ম্যাগনিফাই করে এঁকেছি, কারণ ক্লোজ আঁকলে বোঝাতেই পারবো না। এইবার পি আর কিউ, এই পয়েন্টটার নাম দিলাম পি, এটা কিউ, তোমরা পি কিউটাকে জয়েন করে দাও। এবার পি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করবে, কিউ পয়েন্ট থেকেও ড্রপ করবে, আর ফুট অফ দ্য পারপেন্ডিকুলার নাম কিছু দিয়ে দাও, ধরো এটা এল আর এটা এম। আবার পি পয়েন্ট থেকে তুমি এই কিউ এম বলে যে লাইনটা, সেইটার উপরে আমি একটা পারপেন্ডিকুলার ড্রপ করছি, তার ফুট ধরে নাও এন। এবার পি পয়েন্টের কোঅর্ডিনেটটা দেখো আমি লিখেছিলাম সি কমা এফ সি, এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি সি কমা এফ অফ সি। আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে গিয়ে সি প্লাস এইচ কমা এফ অফ সি প্লাস এইচ। এবার এই ফিগারটা থেকে দেখে বোঝো সি প্লাস এইচ যদি কিউ পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হয়, তাহলে এইচ মানে কোনটা? এইচ মানে হচ্ছে এইখান থেকে এতটুকু যে দূরত্বটা, দ্যাট ইজ এইচ। ওকে, আর এই যে কিউএন, কিউএন যে লেন্থটা, এইটা তুমি কত পাবে? সেটা হচ্ছে দেখো এফ অফ সি প্লাস এইচ, আমি এখানে লিখেও দিচ্ছি কারণ এটা আমার ফিউচারে কাজে লাগবে, এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি। কারণ দেখো এই যে এম এন যে হাইটটা সেটা ইকুয়াল টু কিন্তু এফ অফ সি এর সাথে সমান, আর কিউ অফ এম যেটা সেটা হচ্ছে পুরোটা হচ্ছে এফ অফ সি প্লাস এইচ। এবার আমার চাই হচ্ছে কিউ এনটা, তাহলে কিউ এনটা হবে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি। এইবার আমি একটু কোঅর্ডিনেট জিওমেট্রি ইউজ করব। দেখো পি আর কিউ এই দুটো পয়েন্টকে জয়েন করলে একটা স্ট্রেট লাইন হচ্ছে, আর স্ট্রেট লাইনের স্লোপ থাকবেই। তাহলে এখান থেকে আমি যেটা বার করতে চলেছি সেটা হচ্ছে যে স্লোপ অফ পি কিউ, সেটা ইকুয়াল টু কি হবে না ট্যান অফ অ্যাঙ্গেল কিউ পি এন। এটা ইকুয়াল টু লিখে দাও যে সেটা হবে ট্যান অফ অ্যাঙ্গেল কিউ পি এন। তোমাদের মনে হতে পারে যে স্লোপ মানে তো ট্যান থিটা, আর সেই থিটাটা হচ্ছে কোনো একটা স্ট্রেট লাইন যদি এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে তার সেই ট্যানের ভ্যালুটাকে বলি স্লোপ। এখানে যেটা হচ্ছে যে আমি যদি পিকিউ স্ট্রেট লাইনটাকে আমি প্রডিউস করে দিতাম যাতে কিনা ওটা এক্স অ্যাক্সিসকে কাট করে, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হতো সেই অ্যাঙ্গেলটা হচ্ছে বেসিক্যালি ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউপি এন হতো, কারণ ওই দুটো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল দাঁড়াবে। তো তাই জন্য আমি ডাইরেক্টলি লিখে দিয়েছি যে স্লোপ অফ পিকিউ হচ্ছে ট্যান অফ অ্যাঙ্গেল কিউপি এন। এবার ট্যান থিটা মানে কি হয়? পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে আমি কি লিখতে পারবো যে কিউ এন ডিভাইডেড বাই পিএন, সেটা ইকুয়াল টু দেখো
কিউএন আমি একটু আগে বার করে রেখেছিলাম এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি, তাহলে এখানে লিখে দাও যে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি হোল ডিভাইডেড বাই এইচ, কারণ পিএনটা ছবিতে তাকাও, পিএন মানে কিন্তু এইচ, সেটা আমি ফার্স্টেই লিখে দিয়েছিলাম। তার মানে স্লোপ অফ পিকিউ দাঁড়াচ্ছে আসলে এইরকম একটা রিলেশন। এইবার দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে যদি তোমার কিউটা, কারণ দেখো এটা তো কিউটা তো বেসিক্যালি নেবারহুড অফ পি তে আছে, তাহলে কিউটা যদি পি এর দিকে টেন্ড করে, মানে বুঝতে পারছো এই এইচ গ্যাপিংটা যদি ছোট মানে যদি টেন্ডস টু জিরো হয়ে যায়, তখন যদি এই স্লোপ অফ পিকিউ এর আমি লিমিটিং ভ্যালু নিই, তাহলে সেটা দেখতে কিরকম হবে সেটা লিখে দিচ্ছি, কারণ ওটা আরেকটা কন্ডিশন আমি লিখবো একটু পরে, তার সাথে ইকুয়েট করব। লেখো তো যে টেকিং লিমিট অ্যাজ কিউ টেন্ডস টু পি, কিউটা পি এর দিকে যাচ্ছে মানে বেসিক্যালি এইচ টেন্ডস টু জিরো, দ্যাট ইজ এইচ টেন্ডস টু জিরো, we have limit q tends to p slope of pq, মানে ব্যাপারটা হচ্ছে এই যে স্লোপটা বার করেছি তার লিমিটিং ভ্যালু আমি বার করতে চাইছি যখন h টেন্ডস টু জিরো, ঠিক আছে? তাহলে সেটাই এখানে লিখে দাও যে সেটা ইজ ইকুয়াল টু কি হবে, q টেন্ডস টু p কথাটার মানেই হচ্ছে h টেন্ডস টু আসলে জিরো, আর স্লোপ অফ পিকিউ তুমি এখান থেকে পেয়েছিলে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি, সেটা তাহলে বসিয়ে দাও ডিভাইডেড বাই এইচ। তাহলে আলটিমেটলি আমি কি পেলাম, যে লিমিটিং ভ্যালু বার করার চেষ্টা করছি স্লোপ অফ পিকিউ এর, ঠিক আছে? তাহলে এই যে রিলেশনটা পাচ্ছি এটাকে তুমি নাম্বার 1 দিয়ে রেখে দাও। এবার পেজ চেঞ্জ করার আগে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলবো, এই ছবিটার থেকেই কিউআর পি যদি খুব ক্লোজ চলে আসে, তখন এই পিকিউ বলে যে কর্ডটা সেটা টেন্ড করবে কার্ভটা ট্যানজেন্ট হয়ে যাওয়ার জন্যে। ছবিটা এতটাই ম্যাগনিফাই করে আঁকা রয়েছে, তোমরা এটাকে ভিজুয়ালাইজ করতে পারবে না যে কি করে এটা ট্যানজেন্ট হয়ে যাবে। তুমি ভাবো যদি ভীষণই ক্লোজ থাকে, তখন এই দুটো পয়েন্টকে জয়েন করলে যে স্ট্রেট লাইনটা হবে সেটা বেসিক্যালি যেন ট্যানজেন্ট হয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ বেশি কোনো কর্ড হওয়ার মতো কোনো স্পেসই পাবে না, বুঝতে পেরেছো? ওটা একটা ট্যানজেন্ট হয়ে ছুঁয়ে বেরিয়ে যাবে কার্ভটাকে। আমি একটা কাজ করছি, তোমাদের ট্যানজেন্টটা এখানে এঁকেই দিচ্ছি অন্য একটা কালার দিয়ে, যে এই পয়েন্টে যে ট্যানজেন্টটা হবে সেটা এখানে এঁকে দেখানোটাও মুশকিল। ধরো এরকম টাইপের, মানে এই পিকিউ যে কর্ডটা সেটাই টেন্ড করবে ট্যানজেন্ট হয়ে যাওয়ার, বুঝতে পারছো? এটাকে ধরো আমি প্রডিউসও করে দিলাম। এই ট্যানজেন্টটা তোমার ধরো এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্টও করছে অ্যাট দ্য পয়েন্ট সামথিং দিয়ে দাও টি পয়েন্টে। যদি এটা ইন্টারসেক্ট করে ট্যানজেন্টটা, এখানে একটা অ্যাঙ্গেলও তাহলে তৈরি হবে এক্স অ্যাক্সিসের সাথে, সেই অ্যাঙ্গেলটাকে আমি নাম দিলাম যা ইচ্ছা, এখানে আমি থিটা কোথাও ধরিনি মনে হয়, এখানে থিটাই লিখে দিতে পারো, আর লিখে দাও এখানে থিটা। ওকে, আচ্ছা এবার দেখো এইটা যদি থিটা হয় আর এটা যদি ট্যানজেন্ট হয়ে এরকম ছুঁয়ে বেরিয়ে যায়, এই যে পিএন লাইনটা সেটা তো প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তার মানে এটা থিটা হলে এইটুকুনি অ্যাঙ্গেলটাও কিন্তু থিটাই হবে করেসপন্ডিং অ্যাঙ্গেল থেকে। বোঝা গেল? তাহলে আমি কথাটা কি বললাম আবার বলছি, সেটা হচ্ছে কিউটা যদি পি এর কাছে আসার জন্য চেষ্টা করে, তখন পি কিউ যে কর্ডটা সেটা বেসিক্যালি টেন্ড করবে পি পয়েন্টে একটা ট্যানজেন্ট হয়ে যাওয়ার কার্ভটার উপরে। সেটাই আমি একে দেখালাম, এই যে লাল রঙের যে দাগটা টেনেছি সেটা হচ্ছে ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট দ্য পয়েন্ট পি। আর এক্স অ্যাক্সিসের সাথে দেখো একটা অ্যাঙ্গেল তৈরি করেছে ট্যানজেন্টটা, সেটা নাম দিয়েছি থিটা, আর করেসপন্ডিং অ্যাঙ্গেল হিসাবে এই অ্যাঙ্গেলটাকেও আমি থিটা লিখতে পারি।
এইটুকু শুধু ছবিটা এঁকে নাও, নেক্সট পেজে আমি বাদবাকি নতুন যে জিনিসগুলো বলবো সেগুলো লিখে দেখাচ্ছি। তাহলে এই পেজে একটু লিখে দাও, যেটা আমি তোমাদের বলছিলাম বাংলায় সেটাই ইংলিশে লিখবে, যে অ্যাজ কিউ টেন্ডস টু পি, তখন কর্ড পিকিউ যেটা সেটা টেন্ড করবে ট্যানজেন্ট হওয়ার। তাহলে কর্ড পিকিউ টেন্ডস টু দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ। কার্ভটা ছিল y is equal to fx, আগের পেজে ফার্স্টে আমি সেটা লিখে নিয়েছিলাম, সেটাই লিখে দাও যে টু y is equal to fx at the point p, p পয়েন্টে ট্যানজেন্ট হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পাবো। এক নাম্বার যে কন্ডিশনটা আগের পেজে আমি লিখেছিলাম সেটা ছিল হচ্ছে স্লোপ অফ পিকিউ। তাহলে স্লোপ অফ পিকিউ না বলে আমি এবার বলতে পারবো তো যে ওটা হচ্ছে বেসিক্যালি স্লোপ অফ ট্যানজেন্ট। তাহলে লিখে দাও যে দেয়ারফোর ফ্রম 1, আগের পেজে দেখবে আমি এক নাম্বার ইকুয়েশন লিখেছিলাম, দেয়ারফোর ফ্রম 1 we get slope of the tangent at p is equal to কি না limit h tends to 0 f of c plus h minus f of c whole divided by h। বা তুমি সিম্বলিক্যালি লিখতে পারো কি তাহলে, যে স্লোপ of the tangent at p is equal to হচ্ছে f dash c। মনে পড়ছে এটা ছিল ডেফিনেশনের স্ট্রাকচার, যে লিমিট h টেন্ডস টু 0 f of c plus h minus fc by h। আমি আগের পেজে দেখবে, আগের পেজে, যে লিমিট h টেন্ডস টু 0 f of a plus h minus fa by h, সেটা মানে ছিল একটা ফাংশনের ডেরিভেটিভ অ্যাট x ইকুয়াল টু a। আমি জাস্ট x এর জায়গায় c লিখেছি, তার মানে তো দাঁড়াচ্ছে যে এটা মানে এই যে স্ট্রাকচারটা এখানে লিখেছি, এই যে লিমিটিং ভ্যালুটা, সেটা মানে হচ্ছে তাহলে ফাংশনটার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট c। সেটাই তাহলে কি হবে, সেটা তাহলে ইকুইভ্যালেন্ট টু কার সাথে সমান না স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট p। এবার দেখো আগের পেজে আমি ট্যানজেন্টটা যেটা এঁকেছিলাম লাল রঙের একটা লাইন টেনে, সেটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছিল, তাই তো। তার মানে আমি কি বলতে পারবো, যে ওই ট্যানজেন্টের স্লোপ মানে তো বেসিক্যালি ট্যান থিটা, তার মানে পাবে যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এফ ড্যাশ সি। আমি এবার নেট কনক্লুশনটা তোমাদের বলছি, একটা কার্ভের উপরে যদি যে কোনো একটা পয়েন্টে তুমি ডেরিভেটিভ বার করো, সেটা বেসিক্যালি তাহলে ডিনোট করছে ওই পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ। ক্লিয়ার? তাহলে এবার লিখে দাও যে thus the derivative of a function fx at a point x equal to c, সেটা মানে কি, is the slope of the tangent to the curve y is equal to fx। এই কার্ভটার উপরে ট্যানজেন্ট হবে কোথায় না at the point, পয়েন্টটা যেটা আমি p ধরেছিলাম, যেটা কোঅর্ডিনেটস ধরেছিলাম c, f of c। তাহলে সিগনিফিকেন্স অফ আ ডেরিভেটিভ কি, যে কোনো একটা পয়েন্টে একটা কার্ভের উপরে সেই পয়েন্টে যে ট্যানজেন্ট টানবো, সেই ট্যানজেন্টের যে স্লোপ হবে সেটাই ডিনোট করে আসলে ডেরিভেটিভ অফ আ ফাংশন অ্যাট আ পার্টিকুলার পয়েন্ট। দ্যাটস অল। এবার আমি কিছু ফর্মুলা লিখব, কারণ থিওরিটিক্যাল পার্ট তুমি বলতে পারো সবই হয়ে গেছে, লাস্ট পেজ অবধি সবই থিওরিটিক্যাল পার্ট কমপ্লিট। এবার যখন আমি তোমাদের ডেফিনেশন অফ ডেরিভেটিভটা বোঝাচ্ছিলাম, বলেছিলাম না যে তোমাদের যদি কোশ্চেনে বলা থাকে ফার্স্ট প্রিন্সিপাল থেকে তুমি প্রুফ করো বা
বের করো, ইভ্যালুয়েট করো, তখন তুমি ওই লিমিটের যে ফর্মুলাটা আমি লিখেছিলাম সেইটা অ্যাপ্লাই করবে। আর যদি কিছু বলা না থাকে সেই ক্ষেত্রে তুমি এখন যে ফর্মুলাগুলো লিখতে চলেছি সেগুলো তুমি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। আর কয়েকটা ফর্মুলার ডেরিভেশন আমি তোমাদের দেখিয়ে দেব এবং তখন তোমরা বুঝতে পারবে যে ফর্মুলাগুলো যা আমি এখানে লিখব সবই হচ্ছে ওই ফার্স্ট প্রিন্সিপাল থেকেই এসেছে। কিন্তু আমি আবার বলছি, ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে যদি প্রত্যেকটা অঙ্ক করি তাহলে ভীষণই সময় লেগে যাবে, সেইগুলো করার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট প্রিন্সিপালটাকে বেস করে কিছু ফর্মুলা আমরা ডিরাইভ করে নিয়েছি, সেইগুলোকেই অ্যাপ্লাই করে দেবো পরীক্ষায়। তাহলে ফার্স্ট ফর্মুলাটা লেখো, নাম্বার 1, যে ddx অফ x টু দি পাওয়ার n সেটা হবে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। যেখানে একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে যে where n is a rational number। আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো তোমাকে বললো যে ডেরিভেটিভ বার করো। ডেরিভেটিভ বার করা মানে হচ্ছে এরকম ddx দিয়ে লিখতে হবে, এগুলোকে বলে হচ্ছে অপারেটর। তোমাকে বললো যে ddx অফ x টু দি পাওয়ার 5 বার করো, তাহলে সেটা ইকুয়াল টু লিখবে 5টা সামনে ইন্টু x টু দি পাওয়ার 5 মাইনাস 1 অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 5 ইন্টু x টু দি পাওয়ার 4। এবার এখানে এই ফর্মুলাটা কেন অ্যাপ্লাই করতে পারলাম, কারণ এনটা হচ্ছে রেশনাল নাম্বার। যদি দেখো যে কোনো একটা অঙ্ক তোমাকে এরকম দিল যে ddx অফ x টু দি পাওয়ার √2, তো তখন তুমি লিখে দেবে যে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয় বা তুমি ডেরিভেটিভ বার করতে পারবে না, কারণ এই যে পাওয়ারে যে নাম্বারটা রয়েছে সেটা বেসিক্যালি একটা ইরেশনাল নাম্বার। তাহলে এইরকম থাকলে, পাওয়ার যদি ইরেশনাল থাকে, তুমি এটা ডেরিভেটিভ বার করতে পারবে না। আমি দেখেছি অবজেক্টিভে কিন্তু এই অঙ্কগুলো দেয়, ইচ্ছা করে ইরেশনাল নাম্বার দিয়ে দেয়, দিয়ে ডেরিভেটিভ বার করতে দিল। তো তোমরা অনেকেই যারা ভুলে যাও এই ফর্মুলাটা, রেশনাল নাম্বার বলে যে কথাটা আমি এখানে লিখেছি সেটা পরবর্তীকালে অনেকে ভুলে যায়। তো তোমরা তখন আনসার লিখে দাও কি বলো তো, √2 ইন্টু x টু দি পাওয়ার √2 মাইনাস 1, এবং তুমি এরকম লিখলে 0 পেয়ে যাবে, তাই অ্যালার্ট থাকবে। নাম্বার 2 লেখো যে ddx অফ x ইজ ইকুয়াল টু 1। নেক্সট লিখবে নাম্বার 3 ফর্মুলা, যে ddx অফ e টু দি পাওয়ার x সেটা e টু দি পাওয়ার xই হবে। নাম্বার 4 লেখো ddx অফ a টু দি পাওয়ার x সেটা হয় a টু দি পাওয়ার x ইন্টু লগ a টু দি বেস e। আর পাশে একটা জিনিস লিখে দাও, এটাকে কিন্তু পজিটিভ হতে হবে, গ্রেটার দ্যান 0, না হলে আবার এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল নয়। নাম্বার 5 লেখো ddx অফ log x টু দি বেস e। মনে রাখবে যখন আমরা ক্যালকুলাসের অঙ্ক করব তখন লগের বেস কিছু না দেওয়া থাকলে ধরে নিতে হবে যে বেস ই রয়েছে, আর যদি অন্য কিছু থাকে সেটা আরেক রকম ভাবে অ্যাডজাস্ট করতে হয়, সেটা আমি অঙ্ক করানোর সময় দেখাবো। আপাতত লেখো যে ddx অফ log x টু দি বেস ই সেটা ইজ ইকুয়াল টু 1/x হবে, যেখানে x টা নট ইকুয়াল টু 0। 6 নম্বর ফর্মুলা লেখো যে ddx অফ sin x is equal to cos x। Number 7, ddx of cos x সেটা is equal to minus of sin x। এই যে পরপর ফর্মুলা লিখে যাচ্ছে এগুলো সবই কিন্তু ফার্স্ট প্রিন্সিপাল থেকে ডিরাইভড হয়েছে। আমি কয়েকটা ডেরিভেশন দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে কিভাবে এগুলো আসছে। নাম্বার 8 লেখো যে ddx of tan x ইকুয়ালস টু sec স্কোয়ার x। আরও কিছু ফর্মুলা রয়েছে, সেগুলো আমি তোমাদের নেক্সট পেজে লিখে দেখাচ্ছি। এই পেজে ফর্মুলা নাম্বার 9 লেখো যে ddx অফ cot x সেটা হয় মাইনাস কোসেক স্কোয়ার x। নাম্বার 10 লেখো
ddx of sec x is equal to sec x into tan x. Number 11, ddx of cosec x সেটা ইকুয়ালস টু পাবে মাইনাস অফ cosec x ইন্টু cot x. নাম্বার 12 লেখো ddx অফ কনস্ট্যান্ট ধরো c সেটা ইজ ইকুয়াল টু 0 হবে। কারণটা আমি মুখে তোমাদের বলে দিচ্ছি, ডেরিভেটিভ মানে কি, y এর ইনক্রিমেন্ট ডিভাইডেড বাই x এর ইনক্রিমেন্ট, এই যে রেশিওটা তার লিমিটিং ভ্যালু যখন h টেন্ডস টু 0। এবার যদি ফাংশনটা একটা কনস্ট্যান্ট ফাংশন থাকে, এখানে c লিখেছি মানে y ইজ ইকুয়াল টু বেসিক্যালি c ছিল, তাহলে তার তো কোনো ইনক্রিমেন্ট হয় না, কনস্ট্যান্ট ফাংশনের কোনো ইনক্রিমেন্ট হয় না বা ডিক্রিমেন্টও হয় না x এর ইনক্রিমেন্টের সাথে। তাহলে কি তোমার ইনক্রিমেন্টটা 0 হবে। আমরা ডেরিভেটিভ কি লিখি, ডেল ওয়াই বাই ডেল এক্স। এবার y এর ইনক্রিমেন্টটা কনস্ট্যান্ট ফাংশনের জন্য 0, তাহলে 0 বাই ডেল এক্স, এই রেশিওটার লিমিটিং ভ্যালু বার করার চেষ্টা করা হবে যদি আমি ডেরিভেটিভ নিই। যেহেতু উপরে 0 রয়েছে তাই জন্য তোমার ডেরিভেটিভটার ভ্যালু ইকুয়াল টু 0ই চলে আসবে। বোঝা গেল? আচ্ছা, নাম্বার 13 লেখো যে ddx অফ তোমার c ইন্টু এফ অফ এক্স, মানে ধরো একটা কনস্ট্যান্ট ইন্টু এফ এক্স আছে, সেই ক্ষেত্রে তুমি চাইলে কনস্ট্যান্টটাকে বাইরে লিখতে পারো, মানে c ইন্টু ddx অফ এফ এক্স এইভাবে লেখা যায়, ঠিক আছে? বা তুমি লাস্টে লিখে দিতে পারো যে c ইন্টু এফ ড্যাশ এক্স, কারণ ddx অফ এফ এক্স তার সিম্বল হচ্ছে এফ ড্যাশ এক্স। আচ্ছা, এবার নেক্সট লেখো নাম্বার 14। এগুলো ঠিক ফর্মুলা বলতে পারবো না আমি, এগুলোকে বলতে পারো ডেরিভেটিভ করার কিছু প্রসেস। লিখে নাও যে ddx অফ u ইন্টু ভি, মানে যদি দুটো আলাদা ফাংশন মাল্টিপ্লাই করা থাকে তার ডেরিভেটিভ তুমি বার করবে কি করে, সেই ফর্মুলাটাই আমি এখন লিখে দেখাচ্ছি তোমাদের। দেখো, এটা ইজ ইকুয়াল টু লিখবে u ইন্টু ddx অফ v প্লাস v ইন্টু ddx অফ u। একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ফর্মুলাটা। লেখো এক্সাম্পল, ddx অফ x ইন্টু সাইন এক্স। দেখো, x একটা ফাংশন, সাইন এক্স আর একটা ফাংশন, দুটো ফাংশনের প্রোডাক্ট রয়েছে। সেই ক্ষেত্রে আমি কি করব, এইখানে যে ফর্মুলাটা আমি উপরে লিখেছি সেটাকে যদি ধরে আমি কপি করি, তাহলে আমার এক্সাম্পলটা অনুযায়ী এক্সটা হবে ইউ আর ওদিক থেকে সাইন এক্সটা হবে ভি। তাহলে তোমায় লিখতে হবে কি না, এক্স ইন্টু ddx অফ সাইন এক্স প্লাস সাইন এক্স ইন্টু ddx অফ এক্স। দেখো, ইউ আর ভি যা যা লেখা ছিল ফর্মুলায় সেই সব জায়গাতে তোমার এক্স আর সাইন এক্স বসে গেছে, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু তাহলে কি হবে, এক্স ইন্টু কস এক্স। কারণ দেখো সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, সেটা আমি একটু আগেই আগের পেজে লিখেছিলাম, ফর্মুলা নাম্বার 6 এর দিকে তাকাবে, ওখানে আমি ওটাই লিখে দিয়েছি, প্লাস সাইন এক্স ইন্টু ddx অফ এক্স, সেটা হয় 1, সেটা আমি ফর্মুলা নাম্বার 2তে লিখে দিয়েছিলাম। তাহলে নেট রেজাল্ট তুমি পাবে হচ্ছে এক্স কস এক্স প্লাস সাইন এক্স, এটাই হবে আনসার। আমি তোমাদের শর্টে একটু বুঝিয়ে দিচ্ছি, যদি দুটো ফাংশনের প্রোডাক্ট থাকে তাহলে তুমি এরকমভাবে করবে, একটা ফাংশনকে বাইরে রাখবে ইন্টু ddx অফ আরেকটা ফাংশনকে নেবে, মানে সেকেন্ড ফাংশনটা ডেরিভেটিভ নেবে, প্লাস দিয়ে এবার যেই ফাংশনটা ডেরিভেটিভ নিয়েছিলে সেই ফাংশনটাকে এবার বাইরে রেখে দাও ইন্টু ddx অফ যেটা আগের পার্টটায় বাইরে ছিল তার ডেরিভেটিভ এবার নিতে হবে। তার মানে দেখতে পাচ্ছ এক্স ইন্টু সাইন এক্স যখন ছিল আমি এক্সটাকে ফিক্স রেখে বাইরে রেখেছি, আর ddx অফ আরেকটা ফাংশন অর্থাৎ সাইন এক্সটাকে নিয়েছি, প্লাস তারপরে কি করলাম,
সাইন এক্স এর ডেরিভেটিভ আমি নিয়েছিলাম এই পার্টটাতে, তখন সেই জন্য সাইন এক্সটাকে বাইরে রেখেছি, ইন্টু ডিডি এক্স অফ আগের পার্টে যেটা বাইরে ছিল তার ডেরিভেটিভটা এবার নেব। এইভাবে তুমি মনে রাখতে পারো। ফর্মুলা নাম্বার 15 লেখো। এটাও ঠিক এক্স্যাক্টলি ফর্মুলা নয়, মানে প্রসেস ফর্মুলা তুমি নাম দিতে পারো, যে ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি ইন্টু ডাব্লিউ। যদি তিনটে ফাংশনের প্রোডাক্ট থাকে সেই ক্ষেত্রে তুমি কি করবে, দুটোকে বাইরে রাখবে আর রিমেনিংটাকে ডেরিভেটিভ নেবে। অর্থাৎ এরকম ভাবে ইউ ইন্টু ভি ইন্টু ডিডি এক্স অফ ডাব্লিউ প্লাস, এবার লিখবে ধরো ভি ইন্টু ডাব্লিউ ডিডি এক্স অফ ইউ প্লাস, এবার হচ্ছে তোমার ইউ ইন্টু ডাব্লিউটা বাইরে থাকবে, ডিডি এক্স অফ ভি। দেখতে পাচ্ছ দুটো দুটো করে গ্রুপ করে আমি বাইরে রেখেছি আর একটা একটা করে ডেরিভেটিভ করেছি। এরকম ভাবে করতে পারো। আমি তোমাদের একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে তোমাদের। লেখো যে ডিডি এক্স অফ এক্স ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স যদি এরকম থাকে, তখন আমি কি করব, দুটোকে বাইরে, এক্স ইন্টু সাইন এক্স বাইরে, ডিডি এক্স অফ কস এক্স প্লাস, এবার কস এক্স ইন্টু সাইন এক্স ধরো, সেইটা বাইরে থাকুক, ইন্টু ডিডি এক্স অফ এক্স প্লাস, এবার দেখো সাইন এক্স এর ডেরিভেটিভটা শুধু নেওয়া হয়নি, আর বাদবাকি দুজনের হয়ে গেছে, তাহলে তুমি বাইরে রাখবে এক্স ইন্টু কস এক্স ইন্টু ডিডি এক্স অফ সাইন এক্স। আর সেটা ইকুয়াল টু কি পাচ্ছি দেখো, এক্স ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, সেটা হচ্ছে তোমাদের আমি ফর্মুলা নাম্বার 7-এ দেখিয়েও দিয়েছিলাম, সেখান থেকে বসিয়ে দাও, প্লাস সাইন এক্স ইন্টু কস এক্স ইন্টু ডিডি এক্স অফ এক্স, সেটা 1 প্লাস এক্স ইন্টু কস এক্স ইন্টু ডিডি এক্স অফ সাইন এক্স, সেটা ছিল কস এক্স। তাহলে নেট রেজাল্ট কি আসবে দেখো, একটু সাজিয়ে লিখে দিতে পারো, সাইন এক্স কস এক্স মাইনাস এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস এক্স কস স্কোয়ার এক্স। তাহলে এটাই হবে আনসার। আরেকটা ফর্মুলা আছে, সেটা আমি তোমাদের নেক্সট পেজে লিখে দেখাচ্ছি। নেক্সট ফর্মুলা লেখো নাম্বার 16, এটাকেও তুমি বলতে পারো প্রসেস ফর্মুলা, যে ডিডি এক্স অফ ইউ বাই ভি। দেখো নাম্বার 14 আর 15 যেটা দেখেছিলাম সেগুলো ছিল ফাংশনগুলো মাল্টিপ্লাই করা ছিল পাশে পাশে, আর যদি দুটো ফাংশনের তোমার ডিভাইড থাকে তার জন্য আবার কিন্তু অন্য ফর্মুলা, সেটা হচ্ছে ইউ বাই ভি। সেটা বলছে যে ভি স্কোয়ার, অর্থাৎ তলার যে ফাংশনটা থাকবে তার হোল স্কোয়ার করে দেবে, দিয়ে তলায় লিখবে সেটাকেই, আর নিউমারেটারে লিখবে ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, এটা ইউ লিখেছি, মাইনাস ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি। একটা এক্সাম্পল দেখাচ্ছি, একদম ক্লিয়ার হয়ে যাবে। লেখো যে ডিডি এক্স অফ এক্স বাই সাইন এক্স। তাহলে যেই ফর্মুলাটা আমি নাম্বার 16-এ লিখেছি সেইটা অনুযায়ী ইউটা হবে এক্স আর সাইন এক্সটা হবে ভি। তাহলে যেখানে যেখানে ইউ আর ভি লিখে গেছি, ঠিক এই ফর্মুলাটাকে দেখে দেখে সেটা পুট করে দাও। নিচে হবে কত, সাইন স্কোয়ার এক্স, কারণ দেখো তলায় ছিল ভি স্কোয়ার তাই সাইন স্কোয়ার এক্স লিখতে হয়েছে, উপরে হবে সাইন এক্স ইন্টু ডিডি এক্স অফ এক্স মাইনাস এক্স ইন্টু, কারণ ইউটা ছিল এক্স, ইন্টু ডিডি এক্স অফ সাইন এক্স, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু, লেখো যে সাইন এক্স ইন্টু 1, কারণ ডিডি এক্স অফ এক্স 1 হয়, মাইনাস এক্স ইন্টু ডিডি এক্স অফ সাইন এক্স হচ্ছে কস এক্স, সেটা আমি তোমাদের লিখে দেখিয়েও দিয়েছিলাম, আর হোল ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স। তাহলে আমি আনসার কি পাচ্ছি, সাইন এক্স মাইনাস এক্স কস এক্স হোল ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স। এটাই তুমি আনসার লিখে দিতে পারো। তাহলে
16খানা ফর্মুলা আমাদের হলো। এই 16খানা ফর্মুলা তোমাদের মুখস্থ রাখতে হবে। আমি যে স্টাডি মেটেরিয়ালটা দিয়েছি তাতে হোয়াট উই উইল লার্ন টুডে সেখানে লিখেও দেওয়া হয়েছে, প্লাস আমি এখানে এই কারণে দেখালাম যাতে আমি তার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাতে পারি। তাহলে ফর্মুলাও বোঝা হয়ে গেল, ফার্স্ট প্রিন্সিপালও বোঝা হয়ে গেল। লাস্ট একটা জিনিস তোমাদের দেখাবো, আমি বলেছিলাম যে ধরো ডেরিভেটিভ অফ সাইন এক্স, সেটা ইজুকাল টু আমি কস এক্স লিখেছি ফর্মুলা নাম্বার 6-এ, সেটা কোথা থেকে আসলো? ফার্স্ট প্রিন্সিপাল থেকে এসেছে। কিভাবে আসলো সেটা তোমাদের দেখাই, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। লেখো যে তোমায় ধরো কোশ্চেন দিল ডিডিএক্স অফ সাইন এক্স বার করো ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল। ফার্স্ট প্রিন্সিপাল থেকে কিন্তু একটা অঙ্ক আমাদের দেবেই, 4 নাম্বার থাকে। তাহলে ফার্স্ট প্রিন্সিপাল অনুযায়ী আমি কি লিখবো? আগে আমি তোমাদের ফার্স্ট প্রিন্সিপালটাই লিখে দেখাচ্ছি। ফার্স্ট প্রিন্সিপালটা এরকম ছিল, লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস এফ এক্স হোল ডিভাইডেড বাই h, এটাই ছিল ফার্স্ট প্রিন্সিপাল। এবার ডিডিএক্স অফ সাইন এক্স, এই সাইন এক্সটাই হচ্ছে বেসিক্যালি ফাংশনটা, অর্থাৎ এফ এক্স। তাহলে তুমি কি করবে? লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h আছে, তার মানে তোমাকে কি করতে হবে? সাইন অফ x প্লাস h লিখতে হবে। তাহলে লিখে দাও যে সাইন অফ x প্লাস h মাইনাস এফ এক্স মানে সাইন এক্স, তাহলে তার জায়গায় সাইন এক্স বসিয়ে দেবে, হোল ডিভাইডেড বাই h। এইবার দেখো আমি ট্রান্সফরমেশন অফ সামস অ্যান্ড প্রোডাক্টের একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। সেখানে দেখো একটা ফর্মুলা ছিল যে সাইন সি মাইনাস সাইন ডি অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু হতো 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে এইখানটায় আমরা কি পাবো? যে 2 কস সি প্লাস ডি মানে হচ্ছে কত? এক্স প্লাস এইচ প্লাস এক্স বাই 2, মানে 2x প্লাস এইচ বাই 2। তাহলে 2x বাই 2 কেটে যাচ্ছে, আমি এখানে একবারে লিখে দিচ্ছি x প্লাস এইচ বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তুমি যদি সি মাইনাস ডি করো এই অঙ্কটাতে এক্স প্লাস এইচ মাইনাস এক্স, এক্স এক্স কেটে যাবে, শুধু এইচ পড়ে থাকবে, আর তলায় 2 মানে এইচ বাই 2 হবে, হোল ডিভাইডেড বাই এইচ। অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু লিখবে যে লিমিট এইচ টেন্ডস টু 0 কস এক্স প্লাস এইচ বাই 2 ইন্টু, দেখো এখানে এরকম একটা গ্রুপিং করতে হবে যে সাইন এইচ বাই 2 ডিভাইডেড বাই এইচ বাই 2। উপরের যে 2টা ছিল সেটা আমি তলায় নিয়ে এসেছি, কারণটা হচ্ছে আমাদের সেই লিমিটের ফর্মুলা ছিল যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হয়। তো এই পার্টটাকে আমি 1 বানানোর জন্য এরকমভাবে সাজিয়েছি। ডেরিভেটিভ বেসিক্যালি নিজে কোনো চ্যাপ্টার নয়, লিমিট থেকেই এটা ডিরাইভড, ঠিক আছে? তাহলে এটা ইজ ইকুয়াল টু লেখো যে কস অফ এক্স প্লাস 0, কারণ এইচের জায়গায় তুমি 0 বসাচ্ছ, ইন্টু 1 অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু কস এক্স। তাই জন্যেই দেখো আমি যখন ফর্মুলা নাম্বার 6 লিখেছিলাম ডিডিএক্স অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু কস এক্স লিখেছিলাম, আর সেটা কিভাবে এসছে সেটাও তোমরা বুঝতে পেরে গেলে। তাহলে একদম তোমাদের এবার কনসেপ্ট ক্লিয়ার। তোমাদের আর কিছু থিওরিটিক্যাল পার্ট থেকে আমার বলার নেই। নেক্সট পেজ থেকে আমি এসএনদের অঙ্ক শুরু করছি। এই পেজে তাহলে ক্যাপশন দাও ডিফারেন্সিয়েশন ফার্স্ট অর্ডার ফ্রম এসএনডে। ফার্স্টে আমি করব সেকশন 1 এর অঙ্কগুলো। সেকশন 1 এর ফার্স্টে আমি নাম্বার 1টাই তোমাদের দেখাচ্ছি। 1 পার্ট 1 বলেছে যে ডেল ওয়াই যদি ইনক্রিমেন্ট অফ ওয়াই হয়, যেটা আমি তোমাদের পড়িয়েইছি আজকে, তার করেসপন্ডিং এক্স এর ইনক্রিমেন্ট হচ্ছে ডেল এক্স, তাহলে ডেল ওয়াই সেটাকে তুমি কিভাবে লিখবে? দিয়ে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ডেল ওয়াই মানে আমি কি জানি? ডেল ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স।
তাহলে এটাই হচ্ছে তোমরা ব্ল্যাঙ্ক স্পেসে লিখে দেবে। 1.2টা দেখো, কোশ্চেনটায় বলা রয়েছে y ইজ ইকুয়াল টু fx ইকুয়ালস টু 2, মানে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন। তাহলে তার ইনক্রিমেন্ট, ফাংশনটার ইনক্রিমেন্ট কত হবে, মানে ডেল ওয়াই কত হবে। আমি একটু আগেও বলেছিলাম যে কনস্ট্যান্ট ফাংশন যদি থাকে তার ইনক্রিমেন্ট কিছুই হয় না এবং তার ডেরিভেটিভও 0 হয়। এখানে যদিও ডেরিভেটিভ জানতে চাইনি, কিন্তু কনস্ট্যান্ট ফাংশনে অলওয়েজ ইনক্রিমেন্ট 0 হয়। তাহলে ওরা যে ব্ল্যাঙ্ক স্পেসটা দিয়েছে সেখানে 0 বসিয়ে দাও। নেক্সট আসবে 1.3। কোশ্চেনটা দেখো দিয়েছে যে dy dx at x equals to 2, মানে তোমাকে ডেরিভেটিভ বার করতে বলেছে x is equals to 2 পয়েন্টে। তাহলে সেটা ইজ ইকুয়াল টু লিমিট দিয়ে কিভাবে লেখে, ওরা শুধু লিমিটের ওই LIM কথাটা লিখে দিয়েছে, তারপরে ব্ল্যাঙ্ক স্পেস লিখে দিয়েছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হবে, যে লিমিট h টেন্ডস টু 0 f of 2 plus h minus f of 2 divided by h। আমি যখন এক্সিস্টেন্স অফ ডেরিভেটিভ অফ আ ফাংশন অ্যাট x ইকুয়ালস টু a বোঝানো শুরু করেছিলাম, সেখানে দেখবে আমি লিখেইছিলাম যে a পয়েন্টের ডেরিভেটিভকে আমরা কিভাবে লিখব না, লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস এফ এ বাই h। এই অঙ্কটাতে x এর জায়গায় তোমায় 2 বসিয়ে দিতে হবে, বুঝতে পারলে। তাহলে যে ব্ল্যাঙ্ক স্পেসটা দিয়েছিল সেইখানটায় তোমায় এই উপরের পার্টটা লিখে দিতে হবে, এটাই আনসার। নেক্সট অঙ্ক আমি করব নাম্বার 1.5। বলেছে দ্য লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ দ্য ফাংশন y is equal to fx at x is equal to a, মানে বেসিক্যালি a লেফট ড্যাশ a, সেটা ইজ ইকুয়াল টু কি লিখতে হয় সেটাও আমি তোমাদের আজকে পড়িয়ে দিয়েছি। সেটা হবে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ a প্লাস h মাইনাস এফ এ বাই h। তাহলে ব্ল্যাঙ্ক স্পেসে তুমি লিখে দেবে এই পুরো জিনিসটা, ওকে। এগুলো সব আনসার। নেক্সট অঙ্ক আমি করব 1.8। নাম্বার 1.8-এ একটা ফর্মুলা ওরা দিয়েই দিয়েছে যে ddx অফ log x টু দি বেস e, সেটা যদি 1/x হয় তাহলে ddx অফ log x টু দি বেস 10 সেটা কত হবে, সেটাই হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে লিখতে বলেছে। ব্যাপারটা হচ্ছে বেস ই যদি থাকে তাহলে তুমি 1/x লিখতে পারবে, বেস 10 থাকলে সেই ফাংশনের ডেরিভেটিভ 1/x লেখা যায় না। এটাকে ব্যালেন্স আমি করব কিভাবে দেখে নাও, যে ddx অফ log x টু দি বেস ই ইন্টু log e টু দি বেস 10। এটা আমাদের লগের একটা ফর্মুলা ছিল যে log x টু দি বেস 10, তাকে তুমি এরকম ভাবে চাইলে লিখতে পারো। এইবার log e টু দি বেস 10 এই পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার আমি একটা ফর্মুলা দেখিয়েছিলাম ডেরিভেটিভের যে কনস্ট্যান্ট পার্টটা বাইরে লেখা যায়, তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে log e টু দি বেস 10 ইন্টু ddx অফ log x টু দি বেস e। এবার log x টু দি বেস e সেটা তো 1/x হবে, তার ডেরিভেটিভ সেটা ওরা দিয়েই দিয়েছিল। তাহলে আমি লাস্টলি আনসার কি লিখব, 1/x ইন্টু log e টু দি বেস 10। তাহলে ব্ল্যাঙ্ক যে স্পেসটা রয়েছে সেখানে এই জিনিসটা লিখে দিতে হবে। নেক্সট অঙ্ক আমি করব 1.10। কোশ্চেনটা বলেছে যে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx মাইনাস f অফ 2 ডিভাইডেড বাই x মাইনাস 2, সেটাকে কি বলা হয়, ইজ কল্ড দ্য, দিয়ে একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়েছে, ড্যাশ ডেরিভেটিভ অফ দ্য ফাংশন অ্যাট x ইকুয়ালস টু 2। ব্যাপারটা হচ্ছে যে এটাকে বলে হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। সেটা কিভাবে আসছে আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো যে তুমি একটা সাবস্টিটিউশন করো, লেট x মাইনাস 2 ইজ ইকুয়াল টু h, অর তাহলে x এর ভ্যালু আসবে 2 প্লাস h। তাহলে x টেন্ডস টু যদি 2 মাইনাস হয়,
টু মাইনাস মানে টু এর থেকে ছোট, ধরো আমি বোঝানোর খাতিরে বলছি 1.5, তাহলে 1.5 মাইনাস টু মানে তো হচ্ছে -0.5, তার মানে এইচটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে x টেন্ডস টু 2 মাইনাস ইমপ্লাইজ দ্যাট h টেন্ডস টু 0 মাইনাস। তাহলে তুমি লিখবে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ x এর জায়গায় h প্লাস 2 বসিয়ে দাও, h প্লাস 2 মাইনাস f অফ 2 হোল ডিভাইডেড বাই h। এইবার যে স্ট্রাকচারটা এসছে তোমাদের বোঝার সুবিধের জন্য আমি আরেকটু লিখে দিচ্ছি, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ 2 প্লাস h, 2টাকে সামনে আনলাম, মাইনাস f অফ 2 বাই h। এবার দেখে চিনতে পারছো এটাই ছিল তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট x ইকুয়ালস টু 2 তে। কেন এই কথাটা বলতে পারছি সেটাও লিখে দিচ্ছি, যে তোমার যদি লেফট হ্যান্ড সাইড ডেরিভেটিভ অ্যাট x ইকুয়াল টু যদি a তে বার করতে হয় তাহলে তার স্ট্রাকচার ছিল এরকম, যে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ a প্লাস h মাইনাস f অফ a হোল ডিভাইডেড বাই h। তাহলে এই এটার জায়গাতে আমার 2 বসানো হয়েছে, তো তাছাড়া তো জিনিসটা একই রয়ে গেছে। তাই জন্য ওরা যে কোশ্চেনটা করেছে যে ইজ কল্ড দ্য, যে বলে যে ওরা ব্ল্যাঙ্ক স্পেসটা দিয়েছে, তোমাকে শুধু সেখানে লিখতে হবে লেফট হ্যান্ড, আর ডেরিভেটিভ কথাটা তো বাইরে রয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরে গেলে কেন এটাকে বললাম লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তো এই ডিডাকশনটা দেখানো প্রয়োজন ছিল, নাহলে ফার্স্ট গ্লান্সে দেখে তোমাদের মনে হবে না, কারণ তোমরা এই স্ট্রাকচারটার সাথে পরিচিত, এই স্ট্রাকচারের সাথে পরিচিত নও। নেক্সট অঙ্ক আমি করব 4 পার্ট 1। 4 এর অঙ্কগুলো ট্রু ফলস এর অঙ্ক। বলেছে যে ফর দ্য ফাংশন y is equal to fx, ইনক্রিমেন্ট অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা y সেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, বাট 0 হতে পারে না। এটা ভুল কথা। সেটা হচ্ছে ডেল ওয়াই যেটা, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে, কিন্তু ডেল এক্সটা আইদার পজিটিভ অর নেগেটিভ হতে পারে। তার মানে স্টেটমেন্টটা লিখে দেবে ফলস। নেক্সট লেখো 4 পার্ট 2। বলছে যে y is equal to fx, এই ফাংশনটার ইনক্রিমেন্ট ডেল এক্স সেটা আইদার পজিটিভ হবে বা নেগেটিভ হবে, কিন্তু সেটা 0 হতে পারে না। তো এইটা ট্রু, ডেল এক্স 0 হয় না, ডেল ওয়াই 0 হতে পারে। আচ্ছা, নেক্সট অঙ্ক আমি করব নাম্বার 5। কোশ্চেনটা দেখো, বলেছে যে y is equal to sin square x by 2, তাহলে তার ডেরিভেটিভ কত হবে, dy dx কত হবে। অঙ্কটা ফার্স্টের ডেরিভেটিভ আমি করব না, আমাকে এটাকে একটু আমি ট্রিগোনোমেট্রির ফর্মুলা দিয়ে একটু সিম্পলিফাই করব। লেখো y is equal to হাফ ইন্টু 2 sin square x by 2, or y is equal to পাবে হাফ ইন্টু 2 sin square x by 2, এটা একটা ফর্মুলা ছিল, এটা হবে হচ্ছে 1 মাইনাস cos x। ঠিক আছে, তাহলে তুমি এটাকে আরেকটু ব্রেক করেও লিখতে পারো যে y is equal to হাফ মাইনাস cos x by 2, এরকম ভাবেও চাইলে লিখতে পারো। এইবার তোমাদের আমি dy dx টা করে দেখাচ্ছি। লেখো dy dx মানে এই যে রিলেশনটা পেয়েছিলাম এর বোথ সাইডে আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। যেহেতু এটা এমসিকিউ এর অঙ্ক, আমি স্টেটমেন্টটা লিখলাম না, পরে যদি ভালো বড় অঙ্ক পাই সেখানে তোমাদের কমপ্লিট স্টেটমেন্টটা লিখে দেখাবো। আপাতত dy dx দিয়ে লেখো, সেটা ইজ ইকুয়াল টু পাবে ddx অফ হাফ মাইনাস cos x বাই 2। এবার তুমি দেখতে পাচ্ছ এখানে দুটো আলাদা ফাংশন আছে, একটা হাফ আর একটা cos x বাই 2। আলাদা ফাংশন থাকলে তুমি আলাদা আলাদা করে ডেরিভেটিভ করতে পারো, সেটা অ্যালাউড। তাহলে লিখবে যে এটা হবে ddx অফ হাফ মাইনাস
ddx অফ cos x বাই 2। এবার ddx অফ হাফ সেটা তো হচ্ছে বেসিক্যালি কনস্ট্যান্ট, হাফটা তো কনস্ট্যান্ট। এবার কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, সেই ফর্মুলা আমি তোমাদের লিখে দেখিয়ে দিয়েছিলাম। তাহলে 0 বসিয়ে দেবে, মাইনাস এইখান থেকে দেখো এখানে একটা হাফ ছিল, সেইটা কনস্ট্যান্টটাকে তুমি চাইলে বাইরে বার করে ফেলতে পারো, সেই ফর্মুলাটাও আমি তোমাদের লিখে দেখিয়ে দিয়েছিলাম। যদি একটা কনস্ট্যান্ট ইনটু একটা ফাংশন থাকে, সেই কনস্ট্যান্টটাকে বাইরে বার করা যায়। তাহলে এটাকে লিখবে ইনটু ddx অফ cos x, সেটা ইকুয়াল টু লেখো যে মাইনাস অফ হাফ ইনটু cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন x। তাহলে নেট রেজাল্ট তুমি পাবে হাফ সাইন এক্স। এটা হচ্ছে তোমার অপশন 2টা। আর লাস্টে লিখে দাও আনসার। নেক্সট অঙ্ক আমি করব সেকশন 1 নাম্বার 7। কোশ্চেনটা দিয়েছে এফ এক্স ইজ ইকুয়াল টু 1 বাই সাইন এক্স ইন্টু কস এক্স, দিয়ে কোশ্চেন করেছে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু কত, মানে ডিওয়াই ডিএক্স বার করতে বলেছে। প্রথমে হচ্ছে এই ফাংশনটাকে একটু সিম্পলিফাই করে নেবে, তারপরে ডেরিভেটিভ শুরু করবে। লেখো এফ এক্স ইজ ইকুয়াল টু, উপরে যে ওয়ানটা আছে সেটাকে লিখবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু কস এক্স, অর এফ এক্স ইকুয়ালস টু, এবার দেখো এই সাইন স্কোয়ার এক্সটাকে তুমি সাইন এক্স কস এক্স দিয়ে যদি ডিভাইড দাও, তাহলে পড়ে থাকবে সাইন এক্স বাই কস এক্স, প্লাস কস স্কোয়ার এক্সটাকে যদি সাইন এক্স কস এক্স দিয়ে ডিভাইড দাও, তাহলে এটা পড়ে থাকবে কস এক্স বাই সাইন এক্স, অর এফ এক্স ইকুয়ালস টু তাহলে আসছে দেখো ট্যান এক্স প্লাস কট এক্স। এইবার তুমি ডেরিভেটিভ নিয়ে নাও, তাহলে লেখো যে দেয়ারফর ddx অফ fx is equal to ddx of tan x plus cot x। এবার আমি তোমাদের বলেছিলাম যে ddx of fx সেটাকে লেখে হচ্ছে f dash x, and that is equal to, তুমি ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করতে পারো, তাহলে লিখবে যে এটা is equal to ddx of tan x plus ddx of cot x, or f dash x is equal to, দেখো tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec square x, ফর্মুলা লিখিয়ে দিয়েছিলাম, আর cot x এর ডেরিভেটিভ হচ্ছে তোমার মাইনাস cosec square x, তাহলে এখানে লিখে দাও মাইনাস cosec square x, দ্যাট মিনস অপশন 3, এটাই হবে আনসার। তাহলে আজকের হোমওয়ার্কটা একটু তোমরা লিখে নাও। হোমওয়ার্ক হচ্ছে ডিফারেন্সিয়েশন ফার্স্ট অর্ডার এসেন্ডে সেকশন 1 ফুল। আজকে তোমাদের হোমওয়ার্ক বেশি দিলাম না, তোমরা থিওরিটিক্যাল পার্টটা ভালো করে একবার দেখো, ফার্স্ট প্রিন্সিপালটা কিভাবে আসলো, প্লাস তার সাথে যে 16খানা যে ফর্মুলা লিখে দিয়েছিলাম যেগুলো ডাইরেক্টলি পরীক্ষায় অ্যাপ্লাই করা অ্যালাউড, সেগুলো তোমরা মুখস্থ করো। ওইগুলো মুখস্থ করলে তারপরেই তুমি ডেরিভেটিভের অঙ্ক যেগুলো আছে এসএনডেতে সেকশন 2, 3, 4 সেই অঙ্কগুলো করতে পারবে। তো ওইগুলো মেমোরাইজ করা ভীষণই ইম্পর্টেন্ট। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ, তোমাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ক্লাসে।